583 দিন অকার্যকর থাকার পর আবারও শুরু হচ্ছে আগামীকালকে বহুল প্রতীক্ষিত সেই সংসদের অধিবেশন। 5 আগস্টে শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার পর থেকে এই দীর্ঘ সময় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে সংসদই হচ্ছে গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সেখানে সংসদবিহীন একটি সরকার চলে দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য আগামীকালকে মিলিত হচ্ছেন সেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোটের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর শুরু হচ্ছে আগামীকালকের এই সংসদ অধিবেশন। এই সংসদ অধিবেশনকে ঘিরে নিশ্চয়ই মানুষের আছে অনেক প্রত্যাশা। এইরকম একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সংসদ এই বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় থাকবে কিনা সেটা নিয়েই এক ধরনের শঙ্কা তৈরি হয়ে গিয়েছিল মূলত গত 15 বছর গণতন্ত্রবিহীন অবস্থায় রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। প্রায় 1500 মানুষের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে এই গণতান্ত্রিক যাত্রা। গণতন্ত্রের পথে যাত্রায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকটা প্রত্যাশিতভাবেই পেয়েছে নিরঙ্কুশ বিজয়। 213টি আসন সর্বমোট এবং স্বতন্ত্র 7 জন, বিরোধী দল জামায়াতের 68 জন, এনসিপির 6 জন, খেলাফত মজলিসের 2 জন সহ এই নতুন সংসদ বসছে আগামীকালকে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সংসদ 76%, আমি আবারও বলছি সংখ্যাটা 76% সংসদ সদস্য হচ্ছেন প্রথমবারের মতো নির্বাচিত। শুধু তাই নয়, দলীয় প্রধান হিসাবে যারা সংসদে গিয়েছেন এইবার তারাও প্রথমবারের মতো নির্বাচিত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রথমবারের মতো, বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবও প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচনকে ঘিরে মানুষের অনেক অবজারভেশন ছিল এবং টিআইবি তথা নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা বলছিল যে 21% আসনে তারা নির্বাচনে অনিয়মের সন্ধান পেয়েছেন। সে যাই হোক, সেই বিতর্কে আমি আজকে যাব না বা এই আলোচনা এখানে নিয়েও আসবো না। দর্তব্যের বিষয় হচ্ছে একটি নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারিতে এবং সেই নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, যার ফলে একটি সংসদ বসতে যাচ্ছে। এই সংসদকে ঘিরে যাত্রাতেই অনেকগুলা আইনি জটিলতা আছে। সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর যেহেতু আগের সংসদের স্পিকার আত্মগোপনে থাকা অবস্থায় পালিয়ে যান এবং ডেপুটি স্পিকার জেলে থাকার কারণে নির্বাচন কমিশনার মূলত তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথা অনুযায়ী সেই বিদায়ী স্পিকারকেই সভাপতিত্ব করার কথা থাকলেও এখানে যেহেতু বিদায়ী স্পিকার পলাতক আছেন, সেহেতু বর্তমান এই সংসদে অধিবেশন বসার পর মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি একজন সিনিয়র সংসদ সদস্যকে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। তার এই আহ্বান জানানোর মধ্য দিয়ে পরবর্তীতে রাষ্ট্রপতির একটি ভাষণ হবে এবং সেই রাষ্ট্রপতির ভাষণে এর আগে যেটা করা হবে ওইখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, পরে বিরতি দেওয়া হবে, পরবর্তীতে আবার নতুন স্পিকার এসে সভাপতিত্ব করবেন, তার নেতৃত্বেই শুরু হবে সংসদের যাত্রা। দিবেন রাষ্ট্রপতি ধন্যবাদ প্রস্তাব। যদিও রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবকে নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি বিএনপি সহ বিগত নির্বাচনে বিজয় অর্জনকারী দল বিএনপি বলছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাব বা ধন্যবাদ বক্তব্য এবং সর্বোপরি সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় আমাদের ফ্যাসিবাদী সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি হলেও আমরা তার বক্তব্য শুনতে হবে। অন্যদিকে জামায়াত এবং এনসিপি এমনকি রাষ্ট্রপতিকে অভিশংসনের কথাও বলছেন, যদিও সেটা হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই, কারণ সংসদে তাদের যে আসন সংখ্যা সেটাতে ওই পথে যাওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। যাই হোক, সেটা আমি প্রসিডিওরের কথা বললাম। এই সংসদ অর্জনের জন্য আপনারা জানেন যে রক্ত ঝরেছে এবং সেই রক্ত জড়াতে গিয়ে দেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন এবং ছাত্র সমাজের যে জেএনজিএর বিশেষ করে যুব সমাজের সেই স্বপ্ন নিয়ে যে আন্দোলন সফল হয়েছে, সেখানে
আলোচনায় এসেছে সবচেয়ে বেশি যে জিনিসটা, সেটা হচ্ছে যে সংস্কার। এই সংস্কার নিয়ে আপনারা জানেন গণভোট হয়েছে, সেই গণভোটেও হা পাস করেছে। যদিও এখানে একটু সাংবিধানিক দ্বিমত থাকার কারণে বিরোধী পক্ষ বলছে তারা একই সাথে গণপরিষদ সদস্য হিসাবেও শপথ নেবেন, কিন্তু বিজয়ী দল বিএনপি বলছে যেহেতু সংসদই হচ্ছে সকল আলোচনার কেন্দ্রবিন্দু এবং আমরা যেহেতু আলোচনা করে মোস্ট অফ দ্য টপিকসে আমরা একমত হয়েছি, তাহলে সংসদে বসেই আমরা এটার সুরাহা করতে পারি। যাই হোক, যদি প্রয়োজনই হয় হয়তোবা সংসদ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা মনে করি। সেই জুলাই সংস্কারে যে ডিটেলস আছে আমি ওই আলোচনায় যাচ্ছি না দর্শক, তবে জুলাই সংস্কারে বিজয়ী দল বিএনপি তার যে নোট অফ ডিসেন্ট দিয়ে যে পয়েন্টগুলো তারা ঐক্যবদ্ধ হয়েছে, বিশেষ করে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, দলীয় প্রধান হয়তো বা থাকবেন না, এবং সর্বোপরি উচ্চকক্ষের ব্যাপারেও একমত হয়েছে। কিন্তু উচ্চকক্ষের নির্বাচনের পদ্ধতি নিয়ে অবশ্য দুইটি পক্ষের দুইটি মত আছে। এছাড়াও দুদক চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে, পিএসসির নিয়োগের ক্ষেত্রে, এগুলা সহ আরও অনেক যে বিষয়ে বিএনপি ঐক্যমত্য হয়েছে, আমরা অবশ্যই প্রত্যাশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সে পথেই হাঁটবে। নাও শুরু হওয়া আগামীকালকের রাত পোহালেই যে অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে প্রধানমন্ত্রী হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। তার বাবা এবং মা একজন ছিলেন রাষ্ট্রপতি এবং একজন ছিলেন প্রধানমন্ত্রী। সেই রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এবং সর্বোপরি তিনি গত প্রায় 17 বছর এখানে নির্বাসনে কাটিয়েছেন। বিদেশে থাকা অবস্থায় তার জনপ্রিয়তা কিংবা তার নেতৃত্বের দৃঢ়তা তাকে একটুও টলাতে পারেনি। তার নেতৃত্বের দৃঢ়তা, পার্টিকুলারলি যদি আমি বলি তার মা বেগম খালেদা জিয়ার যে নেতৃত্বের দৃঢ়তা এবং স্ট্রং ডিটারমিনেশন ছিল, যেই স্ট্রং ডিটারমিনেশনের কারণেই আমি এই বিষয়টা অনেক দিন অনেক ভিডিওতে এবং অনেক টিভি চ্যানেলে টক শোতেও ব্যাখ্যা করেছি দর্শক। এই বেগম জিয়ার নেতৃত্বের দৃঢ়তাই মূলত বিএনপিকে একটি অপ্রতিরোধ্য বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত করেছিল। তারই সন্তান জনাব তারেক রহমান। অনেক ট্রাই উত্তরাই পাড়ি দিতে হয়েছে তাকে। বাবার মৃত্যুর পর নিদারুণ অর্থকষ্টে থাকা একটি পরিবারে মা বেগম খালেদা জিয়ার শাসন আর নেতৃত্বের দৃঢ়তা এবং সর্বোপরি মানুষের প্রতি অবিচল আস্থা, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের ভালোর জন্য কাজ করতে যাওয়া সেই বেগম খালেদা জিয়াই ধীরে ধীরে হয়ে উঠলেন এদেশের মানুষের আপোষহীন জনপ্রিয় নেত্রী। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে দিয়েছিলেন নেতৃত্ব তারই সন্তান তারেক রহমান। সেই তারেক রহমানের কাছে সবচেয়ে বড় প্রত্যাশাটা কি দর্শক, যে কারণে আমি কথা বলতে বসলাম আগামীকালকের এই সংসদ অধিবেশনটা নিয়ে? প্রথমত হচ্ছে এই সংসদ রক্তজোড়া সংসদ। সেই শহীদের রক্তের সাথে যেন কোনো বেইমানি না হয়। আমরা ইতিমধ্যেই দেখেছি সংসদের প্রথম অধিবেশনে সেই জুলাই যোদ্ধা কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই যে রিক্সা চালক যে একজন আহত জুলাই যোদ্ধাকে বহন করে নিয়ে গিয়েছিল হাসপাতালে, সেই জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানানোর জন্য সংসদ নেতা হিসাবে জনাব তারেক রহমান এবং তার সেই ওয়ার্ক ফোর্সকে, কাজের টিমকে আমরা ধন্যবাদ জানাতেই পারি। জনাব তারেক রহমান, ট্র্যাডিশনাল পলিটিক্স থেকে দূরে আসতে হবে। সেই ট্র্যাডিশনাল পলিটিক্স থেকে দূরে আসার জন্যই জেনজির স্বপ্ন। জেনজি যে স্বপ্ন দেখে সেটা সেই ট্র্যাডিশনাল রাজনীতি থেকে বের হয়ে একটি বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি যে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা তারা দেখতে চায়। এই জেনজির একটি বিরাট অংশের সমর্থন কিন্তু বিএনপি পেয়েছে গত নির্বাচনে। সেই জেনজির স্বপ্ন বাস্তবায়নে জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত সচেষ্ট থাকবেন, আমরা সেই প্রত্যাশা করছি। দারিদ্র্য বিমোচনে তার থাকবে কঠোর মনিটরিং। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একটি সরকার গঠনের মাত্র 2.5 সপ্তাহের মাথায় আমরা যখন দেখলাম, 2.5 সপ্তাহ না 3 সপ্তাহ বলা যায়, 3 সপ্তাহের মাথায় একটি সরকার যখন ফ্যামিলি কার্ড
যদিও পাইলট প্রজেক্ট হিসাবে দিয়েছে, এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মগুরু বা ধর্মযাজক যারা ছিলেন, মসজিদের ইমাম বা মন্দিরের যে যারা ধর্মগুরু আছেন, খ্রিস্টান বৌদ্ধদেরও আছেন, তাদেরকে উৎসব বোনাস দেওয়ার যে কাজটি তারা করতে পেরেছেন, নিশ্চয়ই দেশের প্রতি কমিটমেন্ট, জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি এবং গণমানুষের প্রতি কমিটমেন্ট নিয়ে যে দলটি ক্ষমতায় এসেছে, তারা জনগণের সমর্থন নিয়ে যদি কাজ করে খুব অল্প সময়েই রাষ্ট্রের চেহারা পরিবর্তন করবেন। আমরা সেই প্রত্যাশাই করছি জনাব তারেক রহমানের কাছে। জনাব তারেক রহমান, শিক্ষাঙ্গনে দলীয়করণ এবং মব সন্ত্রাস। শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাবার পর আমরা দেখি শিক্ষাঙ্গনে শিক্ষকদের উপর অমানসিক অত্যাচার করা হয়েছে। ছাত্র তার শিক্ষককে কান ধরে উঠবস করিয়েছে। এমন সংস্কৃতি, এমন সভ্যতা ভব্যতা দেখে আমরা বড় হইনি। আমরা চাই এই সমাজে, এই সংসদ আপনার নেতৃত্বে এমন একটি সরকার গঠন করবে, এমন একটি সমাজ জাতিকে উপহার দেবে, যেই সমাজে সিনিয়ররা থাকবে রেসপেক্টের জায়গায়, শিক্ষক থাকবে সম্মানের জায়গায়, শিক্ষককেও তার দায়িত্ব বুঝে রাজনৈতিক লেজুরবৃত্তির থেকে দূরে সরে গিয়ে মানুষ গড়ার কারিগর হিসাবে তারা যেন তাদের কাজে মনোনিবেশ করেন। সেই পরিবেশ আপনার নেতৃত্বে এই সংসদ উপহার দেবে, সেই প্রত্যাশাই করি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, উগ্রতা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। গণতন্ত্রের বিপক্ষে গিয়ে ধর্মীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী, যারা আদৌ ধর্মীয় সেন্টিমেন্টকে লালন করে না, যারা ধর্মীয় দর্শনকে লালন করে ধর্মীয় অনুশাসন মেনে চলে, সমাজ থেকে অন্যায়, অত্যাচার, ব্যভিচারকে দূর করার চিন্তার চেয়ে রাজনৈতিক দলীয় স্বার্থ হাসিলের জন্য যারা ধর্মীয় উগ্রতাকে ছড়ায়, তাদের বিরুদ্ধে থাকবে আপনার অত্যন্ত শক্ত অবস্থান। দেশে কর্মসংস্থান, কোটি কোটি বেকার যুবক, সেই কর্মসংস্থানে আপনার সরকার গ্রহণ করবে এবং এই সংসদ হবে একটি যুগান্তকারী সংসদ, যেখানে অন্তত সবাইকে যদি চাকরিতে নিয়োগ দেওয়া নাও যায়, তার কিছু একটা করে খাওয়ার বা সেলফ এমপ্লয়েড হয়েও নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে একটি স্বাবলম্বী জাতি হয়ে, একটি স্বাবলম্বী পরিবার হয়ে তারা যেন বেড়ে উঠতে পারে, এইটুকু প্রত্যাশা করে এই জেনজিয়ের যুব সমাজ। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের, আমি শেষ করছি এটা বলে, গণতন্ত্রের শেষ কথাটা হচ্ছে ফর দ্য পিপুল। জনগণই নির্ধারণ করবে তার সমাজ কিভাবে চলবে। সেই 5 বছর পরে আবার জনগণের কাছেই যেতে হবে। এইটা মাথায় রেখে সংসদে প্রথম দিন থেকে, প্রথম কার্যদিবস থেকেই এই সংসদরা যেন মনে করেন তারা জনগণের সেবক, তারা জনগণের শাসক নয়। আমরা বিশ্বাস করি, এবং গত 2.5-3 সপ্তাহে সরকারের যে পারফরমেন্স আমরা লক্ষ্য করছি কয়েকটা ক্ষেত্রে, মন্ত্রিসভা গঠনেও আমি মনে করি জনাব তারেক রহমান আপনি অত্যন্ত বিচক্ষণতারই পরিচয় দিয়েছেন। যদিও 2-1টা মন্ত্রণালয়ের ব্যাপারে সমালোচনা ছিল, কিন্তু তারপরেও আমি বলবো মুঠের উপর মোটা দাগে এই সংসদ, এই মন্ত্রিসভা ভালোই হয়েছে। এখন কাজ করতে হবে জনগণের প্রতি দেয়া কমিটমেন্ট নিয়ে, এবং মনে রাখতে হবে শেখ হাসিনা ওয়াজেদ যেমন জনগণের উপর বিশ্বাস রাখতে না পেরে দিনের ভোট রাতে করেছে, আমিডামি নির্বাচন করেছে, সেই দিনের পরিসমাপ্তি হয়েছে। এখন যেটা প্রয়োজন, জনগণের কাছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের কথা মতো রাষ্ট্র পরিচালনা করা। জনগণের সেন্টিমেন্ট বুঝে রাষ্ট্র পরিচালনা করাই হবে আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আমি বিশ্বাস করি আপনি দীর্ঘদিন বিদেশে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে মানুষের আপনার নেতৃত্বের প্রতি যে আস্থা অর্জন করতে পেরেছেন, আমরা প্রত্যাশা করি আপনি আগামী দিনেও সেটা অব্যাহত রাখবেন এবং গণতন্ত্রের যাত্রায় আপনি আপনার পিতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার মতোই জনগণের আশা আকাঙ্ক্ষার ভালোবাসার প্রতীক এবং গণতন্ত্রের একজন নিউক্লিয়াস হয়েই আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করবেন। সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। আগামী দিনের এই প্রথম সংসদ অধিবেশনের শুভকামনা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি আজকে।